ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাতটা মানে একটা নতুন পর্যায়ে চলে গেছে, তাই না? একদম। বেশ সরাসরি। হ্যাঁ, একদম। পরিস্থিতিটা আসলেই বেশ উদ্বেগজনক। আজ তো 18ই জুন 2025। হ্যাঁ। আর আমরা যে খবরগুলো পাচ্ছি, মানে সূত্রগুলো যা বলছে, হ্যাঁ। সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু বেশ মারাত্মক। ঠিক। আর এর প্রভাবটাও তো শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, বিশ্বজুড়েই পড়ছে। সেটাই। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই পুরো জটিল পরিস্থিতিটা একটু বুঝতে। মানে এর ফলাফল কি হতে পারে? অবশ্যই সূত্রগুলো তো মূলত ওই হামলা, পাল্টা হামলা, হতাহতের খবর আর কূটনীতিক যে একটা টানাপোড়েন চলছে সেটার কথাই বলছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক ইসরায়েলের ওই অভিযানটা দিয়ে, অপারেশন রাইজিং লায়ন, তাই না? হ্যাঁ। 13 জুনের ঘটনা। হ্যাঁ, অপারেশন রাইজিং লায়ন বেশ বড় আকারের বিমান হামলা ছিল সেটা। তো এটার লক্ষ্য কি ছিল? মানে কোথায় হামলা চালিয়েছে ওরা? ওদের মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, তারপরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি আর তেহরান, নাতাঞ্জ, ইস্পাহানের মতো শহরের কিছু গুরুত্বপূর্ণ সামরিক হেডকোয়ার্টার। আর এর ফলাফল, ক্ষয়ক্ষতির খবর কি? ফলাফল বেশ মারাত্মক। শতাধিক ইরানি নাগরিক নিহত হয়েছেন। আর তার মধ্যে ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, মানে আইআরজিসি, তার কয়েকজন বেশ উঁচু পদের কর্মকর্তাও আছেন। বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা গম্ভীর। আচ্ছা, এরপর ইরানের প্রতিক্রিয়া কেমন ছিল? তারা নিশ্চয়ই বসে থাকেনি। না, একেবারেই না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের প্রতিক্রিয়াটা ছিল খুব দ্রুত আর বেশ জোরালো। ওরা প্রতিশোধ নিতে, মানে অসংখ্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। অসংখ্য ড্রোন আর মিসাইল ইসরায়েল কি আটকাতে পেরেছে? ইসরায়েল দাবি করছে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আয়রন ডোম বা ডেভিড স্লিং, সেগুলো বেশিরভাগ আক্রমণই নাকি প্রতিহত করেছে। তবে কিছু রকেট তো ঠিকই পড়েছে, মানে আবাসিক এলাকাতেও আঘাত এনেছে। ইসরায়েলেও হতাহতের খবর আছে। হ্যাঁ আছে, সংখ্যাটা তুলনামূলকভাবে কম, মানে 24 জনের মতো নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু ইরানের দিকে যদি তাকান, ক্ষয়ক্ষতির ছবিটা কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? সংখ্যাটা কেমন? 500 জনেরও বেশি মানুষ মারা গেছেন, 5000-এরও বেশি, আহত আরও বহু। এমনকি রাজধানী তেহরান থেকেও সাধারণ মানুষকে সরিয়ে নিতে হয়েছে। 5000-এর বেশি মৃত্যু, এটা তো বিশাল সংখ্যা। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা তো স্পষ্ট। এর মধ্যে কি অন্য কিছুও ঘটছে, মানে এই সরাসরি হামলার বাইরে? হ্যাঁ, ঠিক ধরেছেন। সরাসরি হামলার পাশাপাশি কিছু গোপন তৎপরতার খবরও কিন্তু আসছে। যেমন ধরুন, শোনা যাচ্ছে ইসরায়েলের যে বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা নাকি ইরানের ভেতরে ড্রোন ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ও, তার মানে ভেতরে ঢুকেও অপারেশন চলছে। আর এই উত্তেজনার মধ্যে আমেরিকার ভূমিকাটা কি? তারা কি শুধু দেখছে? না, আমেরিকা মোটেই দর্শক নয়। তাদের ভূমিকাও কিন্তু বেশ সক্রিয়। ওরা এই অঞ্চলে তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান পাঠিয়েছে, নৌবহর পাঠিয়েছে, অতিরিক্ত মিসাইল ডিফেন্স সিস্টেমও মোতায়েন করেছে। তার মানে আমেরিকাও জড়িয়ে পড়ছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো বটে। হ্যাঁ, তাদের এই সক্রিয়তা পরিস্থিতিকে তো আরও জটিল করে তুলছে, সেটা বলাই বাহুল্য। এদিকে কূটনীতিক পর্যায়ে কি চলছে? নেতারা কি বলছেন? কূটনীতিক পর্যায়টা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি, তিনি কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন আমেরিকা যদি সরাসরি এই সংঘাতে জড়ায় তাহলে ফল ভালো হবে না। আর ইসরায়েল নেতানিয়াহু কি বলছেন? নেতানিয়াহু তো বেশ আক্রমণাত্মক। তিনি বলছেন ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরাতে হবে। আর তার ভাষায় এটা আর ঠান্ডা যুদ্ধ নয়। এটা ঠান্ডা যুদ্ধ নয়। বেশ ভয়ঙ্কর কথা। হ্যাঁ, এমনকি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু মন্তব্য করেছেন। তিনি বলেছেন ইরানের এখনই আত্মসমর্পণ করা উচিত। এই সব কথাবার্তা, এই হুমকি ধামকি, এগুলো কি ইঙ্গিত দিচ্ছে? এগুলো এটাই পরিষ্কার করে দিচ্ছে যে সংঘাতটা আর আগের মতো নেই। মানে এটা আর প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ নয়, এটা এখন সরাসরি সংঘাত, একদম মুখোমুখি। অবশ্যই পড়ছে। ভারত যেমন দেখুন 18 জুন তারিখে অপারেশন সিন্ধু নামে একটা অভিযান চালিয়ে ইরান থেকে তাদের 110 জন নাগরিককে উদ্ধার করে এনেছে। হ্যাঁ, খবরটা দেখেছি। আর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো, সৌদি আরব, ইরাক? তারা তো ভীষণ উদ্বেগের মধ্যে আছে। সৌদি আরব, ইরাক, এমনকি ইয়েমেন, সবাই চিন্তিত। তাদের ভয় একটাই, এই আগুন না আবার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। সেটাই স্বাভাবিক, কারণ এই দুই দেশের লড়াই তো। হ্যাঁ,
পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য এটা একটা বিরাট হুমকি, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা কি শুধুই একটা শক্তির প্রদর্শন নাকি আরও গুরুতর কিছু? দেখুন, মূল বিষয়টা হলো এটা এখন আর কোনো প্রতীকী লড়াই বা পরোক্ষ হুমকি ধামকি নয়। এটা একেবারে পুরোদস্তুর একটা সরাসরি যুদ্ধ। সরাসরি যুদ্ধ। হ্যাঁ। ইসরায়েল একদিকে নির্দিষ্ট সামরিক আর পারমাণবিক স্থাপনাকে টার্গেট করছে, আর তাদের পেছনে আমেরিকার সমর্থনও আছে। অন্যদিকে ইরান পাল্টা শহরগুলোতেও আঘাত হানছে, যা একটা সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত দেয়। আর এই সরাসরি সংঘাতের ঝুঁকিটা কি? ঝুঁকিটা হলো এটা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আরও বড় আকার ধারণ করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চরম ঝুঁকির বিষয়। দুই পক্ষের আক্রমণের ধরন, হোতাহুতির সংখ্যা, কৌশল সবই কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। অর্থাৎ আমরা দেখছি ইসরায়েল আর ইরানের সংঘাত একটা নতুন, অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। সরাসরি আক্রমণ, পাল্টা আক্রমণ, কূটনৈতিক হুমকি, সবই মিলিয়ে পরিস্থিতিটা যে কতটা গুরুত্বর তা স্পষ্ট। একদম। আর এই সরাসরি সংঘাতের তাৎক্ষণিক প্রভাব, ক্ষয়ক্ষতি এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যার উত্তর হয়তো এই মুহূর্তের তথ্যের ভিত্তিতে পুরোপুরি দেওয়া সম্ভব নয়। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে বিধ্বংসী একটা যুদ্ধ চলছে, এর দীর্ঘমেয়াদী মানবিক প্রভাবটা ঠিক কেমন হবে? অথবা আন্তর্জাতিক সম্পর্কের যে মানচিত্র, সেখানে এর সুদূর প্রসারী ফলাফল কি দাঁড়াবে? এগুলো হয়তো সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে।